হ্যালো ছাত্রছাত্রীরা, ওয়েলকাম টু এসএম এক্সক্লুসিভ। আজকে আমরা এই ভিডিওটিতে জানব কোষ চক্র বা সেল সাইকেল সম্পর্কে। এই কোষ চক্র কী, কোষ চক্রের বিভিন্ন দশাগুলো সম্পর্কে আমরা জানব এবং এই কোষ চক্রের বিভিন্ন দশায় কোষের মধ্যে কি কি ঘটনাগুলো সম্পন্ন হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। কোষ চক্র সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটি পুরো দেখো, ভালো লাগলে লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। সবার প্রথমে কোষ চক্র বা সেল সাইকেল কি? একটি কোষ বিভাজিত হবার পর পুনরায় সেই কোষটি যখন আবার বিভাজিত হয়, এই যে একটি কোষ বিভাজিত হচ্ছে আবার পুনরায় সেই কোষটি বিভাজিত হচ্ছে, এই রকম পরপর এই যে চক্রাকার যে পদ্ধতি, অর্থাৎ একটি কোষ বিভাজিত হয়ে আবার সে পুনরায় বিভাজিত হচ্ছে, এই যে চক্রাকার যে পদ্ধতির মাধ্যমে এই ঘটনাটি সম্পন্ন হয় তাকেই আমরা বলি কোষ চক্র বা সেল সাইকেল। কোষ চক্র বা সেল সাইকেল সম্পর্কে সবার প্রথমে আমাদেরকে ধারণা দিয়েছিলেন দুজন বিজ্ঞানী হাওয়ার্ড এবং পেল্ক। বিজ্ঞানী হাওয়ার্ড ও পেল্ক 1953 খ্রিস্টাব্দে এই দুজন বিজ্ঞানী কোষ চক্র বা সেল সাইকেল সম্পর্কে আমাদের সবার প্রথমে ধারণা দিয়েছিল। একটি কোষচক্র বা সেল সাইকেলের যে যদি বিভিন্ন দশাগুলো আমরা যদি দেখি, তাহলে একটি কোষচক্র বা সেল সাইকেলের বিভিন্ন দশাগুলো কি কি? একটি কোষচক্র হচ্ছে যে দুটি মূল দশাকে ভাগ করা হয়েছে, যেটা হচ্ছে কি যে একটি কোষচক্রে একটি কোষ বিভাজকীয়তা শুরু করলো এবং সে অপত্য দুটো কোষ তৈরি করলো এবং সেই অপত্য কোষ দুটো আবার পুনরায় একটি দশার মাধ্যমে সে পরবর্তী বিভাজনের জন্য রেডি হলো এবং তারপরে আবার সে বিভাজিত হলো। এইভাবে চক্রাকার পদ্ধতিতে এই কোষচক্রটি সম্পন্ন হয়। কোষচক্রের যে বিভিন্ন দশা, সেই বিভিন্ন দশাগুলোকে প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে। কোষচক্রের বিভিন্ন দশাগুলোকে প্রধানত দুটি ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ইন্টারফেজ, আরেকটিকে বলা হয় মাইটোটিক ফেজ। ইন্টারফেজ মানে হচ্ছে কি, যে ইন্টারফেজ মানে হচ্ছে একটি কোষ বিভাজিত হবার পর, অর্থাৎ একটি কোষ এরকম বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করলো, এই কোষগুলি আবার পুনরায় বিভাজিত হতে শুরু করলো। অর্থাৎ একটি কোষ বিভাজিত হওয়ার পরবর্তী এই যে মাঝখানের যে এই সময়টাকে আমরা বলি ইন্টারফেজ। অর্থাৎ যে দশায় একটি অপত্য কোষ পুনরায় আবার পরিণত হয়ে আবার বিভাজনে অংশগ্রহণ করবে, তার আগের পূর্ববর্তী দশা। মাইটোটিক ফেজ মানে কি, এইটা হচ্ছে যে দশায় কোষটা বিভাজিত হচ্ছে, অর্থাৎ কোষটা বিভাজন দশায় শুরু হলো এবং সেখান থেকে বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করলো। অর্থাৎ একটা কোষ পরিণত হওয়ার পর সে আবার পুনরায় বিভাজিত হচ্ছে এবং সেটা কিভাবে বিভাজিত হচ্ছে সেই ফেজটাকে বলা হয়। ইন্টারফেজকে প্রধানত তিনটে ফেজে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে G1 দশা, একটা হচ্ছে S দশা এবং একটা হচ্ছে G2 দশা। মাইটোটিক ফেজকেও আবার প্রধানত দুটো ভাগে ভাগ করা হয়েছে। অর্থাৎ মাইটোটিক ফেজটাও আবার দুটো পদ্ধতির মাধ্যমে সম্পন্ন। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটাকে বলা হয় সাইটোকাইনেসিস। অর্থাৎ ক্যারিওকাইনেসিস মানে হচ্ছে নিউক্লিয়াসের বিভাজন। অর্থাৎ কোষ বিভাজনে সবসময় নিউক্লিয়াসটা আগে বিভাজিত হয়, তারপরে সেই সংশ্লিষ্ট নিউক্লিয়াস নিয়ে আবার সাইটোপ্লাজমটা বিভাজিত হয়। অর্থাৎ কোষের নিউক্লিয়াসের বিভাজন এবং তার পরবর্তী সাইটোপ্লাজমের বিভাজন। কোষের নিউক্লিয়াসের বিভাজনটা আবার কতগুলি দশার মাধ্যমে সম্পন্ন হয়, সেটা যেমন আমরা জানি প্রোফেজ, যাকে পি বলা হয়, মেটাফেজ এম, অ্যানাফেজ এবং টেলোফেজ অর্থাৎ টি। অর্থাৎ কোষচক্রটাকে প্রধানত দুটো ফেজে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে ইন্টারফেজ, অর্থাৎ যে দশায় কোষটা রেডি হচ্ছে পরবর্তী বিভাজনের জন্য, এবং মাইটোটিক ফেজ, অর্থাৎ যে দশায় কোষটা বিভাজিত হচ্ছে। ইন্টারফেজ দশটাকে আবার তিনটে ভাগে ভাগ করা হয়েছে, G1 দশা, S দশা এবং G2 দশা। মাইটোটিক ফেজটাকে আবার দুই ভাগে ভাগ করা হয়েছে, অর্থাৎ নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিস, সাইটোপ্লাজমের বিভাজন বা সাইটোকাইনেসিস। নিউক্লিয়াসের বিভাজন বা ক্যারিওকাইনেসিসটা আবার কতগুলি পদ্ধতির মাধ্যমে হয়, যেমন প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই দশাগুলির মাধ্যমে নিউক্লিয়াসের বিভাজনটা সম্পন্ন হয়। এবারে আমরা দেখে নেব যে কোষচক্রের যে বিভিন্ন যে দশাগুলো, সেই দশাগুলো মোটামুটি কীরকম সময় লাগে। কোষচক্রের মধ্যে আমরা প্রধানত এক একটা কোষের ক্ষেত্রে কোষচক্রের এই যে
সময় কিন্তু আলাদা আলাদা, অর্থাৎ কোষচক্রে এই সময়গুলো কিন্তু ভীষণ আলাদা আলাদা। অর্থাৎ আমাদের মানুষের ক্ষেত্রে সাধারণত আমাদের যে দেহের মধ্যে যে কোষগুলো রয়েছে সেই কোষগুলো বিভাজিত হতে মোটামুটি প্রায় 24 ঘন্টা সময় লাগে। অর্থাৎ এই 24 ঘন্টার সময় একটি কোষ বিভাজিত হয়, আবার সেই অপত্য কোষগুলো নেক্সট 24 ঘন্টায় কিন্তু তার আবার দুটো অপত্য কোষ তৈরি করে। সাধারণত ইস্ট কোষে যদি আমরা দেখি, ইস্টের ক্ষেত্রে এই সময়টা প্রায় 90 মিনিট। সাধারণত প্রোক্যারিওটিক কোষদের ক্ষেত্রে এটা মোটামুটি 20 থেকে 30 মিনিটের মধ্যে এই প্রক্রিয়াটি সম্পন্ন হয়। অর্থাৎ একটি কোষ বিভাজিত পুনরায় আবার দুটো কোষ তৈরি হয় এবং সেখান থেকে আবার বিভাজিত হয়ে আবার পুনরায় দুটো কোষ তৈরি হয়। এইভাবে চক্রটা সম্পন্ন হয়। কোষচক্রের যে সময়কাল, সেই সময়কালের মধ্যে কিন্তু বেশিরভাগ সময়টাই কিন্তু কোষের ইন্টারফেজ দশার মধ্যে অতিবাহিত হয়। অর্থাৎ ইন্টারফেজ দশা, অর্থাৎ যে দশায় কোষটা প্রিপেয়ার হয় বা তৈরি হয়, সেই দশাটাই কিন্তু সবচেয়ে বেশি। আমরা যদি একটি উদাহরণের সাহায্যে বলি, যেমন যদি আমরা কোষচক্রটাকে আমরা যদি প্রতিদিনের খাবারের চক্র দেখি, তাহলে আমাদের বাড়িতে খাবার তৈরি করতে অনেকটা বেশি সময় লাগে, কিন্তু খাবার খেতে কিন্তু খুব অল্প সময় লাগে। আমরা খাবার তৈরির সময়টাকে যদি আমরা ইন্টারফেস বলি, অর্থাৎ একটি খাবার খেতে অন্ততপক্ষে বাড়িতে মায়ের রান্না করতে অন্ততপক্ষে 2 থেকে 3 ঘন্টা সময় লাগে, সেটা একটা বৃহত্তর সময়। কিন্তু আমরা খেতে বসি যখন, আমরা সেটাকে 20 থেকে 10 মিনিট বা 20 মিনিট বা 15 মিনিটের মধ্যে আমরা কিন্তু খাবারটা খেয়ে নিই। অর্থাৎ কোষটা বিভাজিত হতে শুরু করে, অর্থাৎ মাইটোটিক ফেজ। এবার আমরা যদি একটা চক্রের সাহায্যে আমরা এই কোষচক্রটাকে দেখি, তাহলে এই কোষচক্রের মোটামুটি এইরকমভাবে আমরা দেখা যায় যে এই অংশটা হচ্ছে মাইটোটিক ফেজ, আর এই পুরো অংশটা হচ্ছে ইন্টারফেজ। অর্থাৎ এই পুরো অংশটাকে বলা হচ্ছে ইন্টারফেজ। এই পুরো অংশটা হচ্ছে ইন্টারফেজ। এই ইন্টারফেজকে আবার 3টে দশার মাধ্যমে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে G1 দশা, S দশা এবং G2 দশা। আবার এই মাইটোটিক ফেজকে আবার দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, আর একটা অংশ হচ্ছে সাইটোকাইনেসিস। এই ক্যারিওকাইনেসিসটা আবার প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ, এই 4টে দশার মাধ্যমে কিন্তু বিভক্ত। অর্থাৎ এইভাবে কোষচক্রটা সম্পন্ন হয়। আমরা এবারে দেখে নেব যে কোষচক্রের যে বিভিন্ন দশা, অর্থাৎ G1 দশা, S দশা, G2 দশা এবং মাইটোটিক ফেজের যে বিভিন্ন দশাগুলো, সেই দশাগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানব। সবার প্রথমে ইন্টারফেজের মধ্যে অন্তর্গত সবার প্রথম হচ্ছে G1 দশা। এই G1 দশাটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ দশা। অর্থাৎ একটি কোষ যখন বিভাজিত হয়ে দুটো অপত্য কোষ তৈরি করে, সেই কোষটা পুনরায় আবার বিভাজিত হয়ে দুটো কোষ তৈরি করে। অর্থাৎ এই যে মাঝখানের সময়টাকে আমরা ইন্টারফেজ বলি, এই ইন্টারফেজের এই সময়টাকে যদি আমরা G1 দশা বলি, তাহলে এই G1 দশাটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। কী রকম ইম্পর্টেন্ট? এই G1 দশাটাই কোষকে নির্ভর করে যে কোষটা পরবর্তী বিভাজনে প্রবেশ করবে কিনা, অর্থাৎ কোষটা পরবর্তী এস দশায় বা সংশ্লেষ দশায় প্রবেশ করবে কিনা, সেটা হচ্ছে এই G1 দশাটা ওপরে নির্ভর করে। G1 দশাটা কোথায় অবস্থিত? ঠিক মাইটোটিক দশার সাইটোকাইনেসিসের পরবর্তী থেকে সংশ্লেষ দশা বা এস দশার মধ্যবর্তী যে সময়টা, সেই সময়টার মধ্যে বলা হয় G1 দশা। এই সময়ের মধ্যে কোষের মধ্যে কি কি কাজ সম্পন্ন হয়? এই দশায় সংশ্লেষ দশার জন্য যে ডিএনএ সংশ্লেষের সমস্ত প্রকার উপাদান সংশ্লেষ হয়। অর্থাৎ এস দশায় কোষের মধ্যে যখন ডিএনএ সংশ্লেষ হয় বা ইন্টারফেজ দশায় কোষচক্রে যখন ডিএনএ সংশ্লেষ বা রেপ্লিকেশন প্রক্রিয়া হয়, এই রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য বা ডিএনএ সংশ্লেষের জন্য সমস্ত রকমের উপাদান কিন্তু এই G1 দশায় রেডি হয়। 2, এই G1 দশায় কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমের আয়তনে বৃদ্ধি পায়, সঙ্গে সঙ্গে কোষীয় আয়তনে বৃদ্ধি পায়। অর্থাৎ কোষের আয়তনে বৃদ্ধি ঘটে। সঙ্গে সঙ্গে কি হয়? এই সংশ্লেষ দশার জন্য বা ডিএনএ রেপ্লিকেশন প্রক্রিয়ার জন্য প্রয়োজনীয় যে উপাদান, অর্থাৎ
সেটা বিভিন্ন ধরনের নিউক্লিওটাইড হতে পারে, বিভিন্ন ধরনের উৎসেচক হতে পারে, বা অন্যান্য উপাদানগুলো এটিপি সংশ্লেষ হচ্ছে যেগুলো আমার রেপ্লিকেশন প্রক্রিয়ার ক্ষেত্রে প্রয়োজন বা ডিএনএ সংশ্লেষের জন্য প্রয়োজন। অর্থাৎ ডিএনএ রেপ্লিকেশনের জন্য সমস্ত রকম উপাদান কিন্তু এখানে হচ্ছে সংশ্লেষ হয়। এছাড়া কি হয়, কোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজমটা আয়তনে বৃদ্ধি পায় এবং সঙ্গে সঙ্গে কোষের মধ্যে হচ্ছে যে কোষের আয়তনটাও বৃদ্ধি পায়। এবং এর এই G1 দশায় কিন্তু এখানে একটা বিশেষ দশা রয়েছে, অর্থাৎ G1 দশায় হচ্ছে নির্ধারণ করে, G1 দশা নির্ধারণ করে কোষটি পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে কিনা, বিভাজন দশায় প্রবেশ করবে কিনা। কারণ এই G1 দশায় যদি কোষটা প্রবেশ করে এবং সেই G1 দশার ওখানে একটি চেক পয়েন্ট রয়েছে, সেই চেক পয়েন্টটাকে যদি ওভারকাম করতে পারে তবেই সেই কোষটি কিন্তু পরবর্তী সংশ্লেষ দশায় প্রবেশ করে এবং সেখান থেকে সে কোষ বিভাজন চক্রের মধ্যে প্রবেশ করে। যদি G1 দশায় কোষটা প্রবেশ করবার পর সে যদি সংশ্লেষ দশায় বা পরবর্তী বিভাজন দশায় না পৌঁছায়, তাহলে সেই কোষটি একটি বিশ্রামকারী দশার মধ্যে পৌঁছায় বা একটি বিশ্রামকারী দশায় অবস্থান করে, যেটাকে আমরা G0 দশা বলি। অর্থাৎ এই G1 দশাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, কি যে কোষটি পরবর্তী বিভাজন দশায় প্রবেশ করবে না G0 দশায় প্রবেশ করবে। অর্থাৎ G0 হচ্ছে একটি বিশেষ দশা, যে কি G1 দশার মধ্যে প্রবেশকৃত কোষটা পরবর্তী যদি কোষ বিভাজনের মধ্যে অংশগ্রহণ না করে একটি বিশ্রামকারী দশার মধ্যে অবস্থান করে বা বিশ্রামরত অবস্থায় থাকে, তখন সেই কোষচক্রের সেই বিশেষ দশাটিকে আমরা কিন্তু G0 দশা বলে বলে আখ্যা দিই। ফলে এই G1 দশায় কিন্তু নির্ধারণ করে দেয় যে কোষটি পরবর্তী সংশ্লেষ দশায় বা এস দশায় প্রবেশ করবে না G0 দশায় প্রবেশ করবে। এর পরবর্তী যে কোষ বিভাজনের যে ইন্টারফেজের যে দশা, সেটা হচ্ছে এস দশা বা সংশ্লেষ দশা। এস দশা বা সংশ্লেষ দশা, এই এস দশায় কি হয়, এস দশায় যে ঘটনাগুলি ঘটে, অর্থাৎ এস দশা, এস দশায় প্রধানত এর কাজ কি, এস দশায় প্রধানত ডিএনএ সংশ্লেষ ঘটে, ডিএনএ সংশ্লেষ ঘটে, অর্থাৎ ডিএনএ সংশ্লেষ বা রেপ্লিকেশন, একে রেপ্লিকেশনও বলা হয়, রেপ্লিকেশন ঘটে। 2, কোষের মধ্যে ডিএনএর পরিমাণ দ্বিগুণ হয়, দ্বিগুণ সংখ্যায় পৌঁছায়, অর্থাৎ কোষের মধ্যে ডিএনএর সংখ্যা দ্বিগুণ সংখ্যায় পৌঁছে যায়। সঙ্গে সঙ্গে বিভিন্ন হিস্টোন প্রোটিন, কোষের মধ্যে থাকা বিভিন্ন হিস্টোন প্রোটিনের সংশ্লেষ ঘটে, হিস্টোন প্রোটিন সংশ্লেষ ঘটে। এবং সেই হিস্টোন প্রোটিনগুলো কি হয়, হিস্টোন প্রোটিন আর ডিএনএ ও হিস্টোন প্রোটিন পরস্পর যুক্ত হয়ে ক্রোমাটিন জালিকা তৈরি করে, ক্রোমাটিন জালিকা বা ক্রোমোজোম তৈরি করে। অর্থাৎ এই এস দশায় ক্রোমোজোমের সংখ্যা, ডিএনএর সংখ্যা ডবলের সঙ্গে সঙ্গে ক্রোমোজোমের সংখ্যাও কিন্তু ডবল হয়ে যায় এবং কোষের মধ্যে থাকা ক্রোমোজোমগুলি ক্রোমাটিডে বিভক্ত হয়। অর্থাৎ এই যে কোষচক্রের বা ইন্টারফেজ দশার এস দশার মধ্যে হচ্ছে ডিএনএর সংশ্লেষ বা রেপ্লিকেশন ঘটে বলেই একে বলা হয় এস দশা বা সিনথেসিস দশা বা সংশ্লেষ দশা। এই সংশ্লেষ দশায় কোষটা প্রবেশ করবার পর, অর্থাৎ ডিএনএ যখন রেপ্লিকেশন হয়ে গেল এবং সমস্ত প্রকার নিউক্লিওটাইডের সহযোগিতায় যখন ডিএনএ রেপ্লিকেশন হয়ে গেল এবং কোষের মধ্যে ডিএনএর সংখ্যা বেড়ে গেল, ক্রোমোজোম তৈরি হয়ে গেল এবং ক্রোমোজোমের সংখ্যা দ্বিগুণ হয়ে গেল, তখন কোষটি পরবর্তী দশায় অর্থাৎ G2 দশায় প্রবেশ করে। এবারে আমরা দেখে নেব যে G2 দশায় কোষের মধ্যে কী কী ঘটনাগুলি ঘটে। G2 দশার মধ্যে কোষগুলি কী কী ঘটে। 1, G2 দশায় কোষের মধ্যে যে ঘটনাগুলি ঘটে সেগুলো কি কি। 1 নম্বর, এস দশায় উৎপন্ন ডিএনএগুলির মেরামত হয়। অর্থাৎ এস দশায় যে ডিএনএগুলি উৎপন্ন হয় সেগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলো কিন্তু এখানে এই G2 দশায় এসে মেরামত হয়। 2, বেমতন্তু গঠনের জন্য
ব্রেনতন্তু গঠনের জন্য প্রয়োজনীয় উপাদানগুলো তৈরি হয়, অর্থাৎ ব্রেনতন্তু গঠনের জন্য উপাদান তৈরি হয়। এবং এর সঙ্গে সঙ্গে কোষের মধ্যে প্রচুর পরিমাণে এটিপি সংশ্লেষ হয়, এটিপি সংশ্লেষ ঘটে। এবং কোষের যে কোষ বিভাজন হবার জন্য যে প্রয়োজনীয় উপাদানগুলো বা উপকরণগুলো সেগুলো কিন্তু এখানে সম্পন্ন হয় বা এখানে সংশ্লেষ হয়। অর্থাৎ কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় উপাদান সংশ্লেষিত হয়। অর্থাৎ G2 দশায় কি হচ্ছে, যে S দশায় যে উৎপন্ন ডিএনএগুলো তৈরি হচ্ছে বা ক্রোমোজোমগুলো তৈরি হচ্ছে, সেই ক্রোমোজোমগুলো বা ডিএনএগুলোর মধ্যে যদি কোনো ত্রুটি থাকে সেগুলো মেরামত হচ্ছে। 2 নম্বর হচ্ছে ব্রেনতন্তু, অর্থাৎ মাইটোটিক ফেজের যে মেটাফেজ দশা, সেই মেটাফেজ দশায় যে ব্রেনতন্তু গঠিত হয়, সেই ব্রেনতন্তু গঠনের সমস্ত রকম উপাদানগুলো এখানে কিন্তু তৈরি হয়। এবং এই দশার মধ্যে এবং কোষচক্রের মধ্যে প্রচুর পরিমাণে এটিপি তৈরি হয়, কারণ কোষ যখন আমরা বিভাজিত হয় তখন কিন্তু কোষের মধ্যে প্রচুর পরিমাণে শক্তি দরকার। সেই শক্তির জন্য এটিপি সংশ্লেষ হয়ে কোষের মধ্যে জমা থাকে এবং কোষ বিভাজনের জন্য যে যত রকমের উপাদান দরকার সমস্ত রকম উপাদান এই G2 দশার মধ্যেই প্রবেশ করে। এবং এই G2 দশা আর M দশার মাঝখানেও কিন্তু একটি চেক পয়েন্ট অবস্থান করে। সেই চেক পয়েন্টকে কিন্তু এগুলো চেক করা হয়, এগুলো যদি ঠিকঠাক না হয় তাহলে সেই কোষটা কিন্তু মাইটোটিক দশায় প্রবেশ করতে পারে না। এর পরবর্তী যে দশা সেটা হচ্ছে মাইটোটিক দশা। এই মাইটোটিক দশায় কোষটা প্রবেশ করার পর মাইটোটিক দশায় সবার প্রথমে কোষের নিউক্লিয়াসটি বিভাজিত হয়। মাইটোটিক দশা, এই মাইটোটিক দশায় সবার প্রথমে এর মধ্যে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে ক্যারিওকাইনেসিস, অর্থাৎ এই ক্যারিওকাইনেসিসের আবার 4টে দশা, প্রোফেজ, মেটাফেজ, অ্যানাফেজ এবং টেলোফেজ। এই দশায় সবার প্রথমে কি হয়, এই দশায় প্রবেশ করার পর কোষের মধ্যে যে ক্রোমোজোমগুলো গঠিত হয়, সেই ক্রোমোজোমগুলো গঠিত হওয়ার পর সেখান থেকে ক্রোমোজোমগুলো মেটাফেজ দশায় এসে উপনীত হয় এবং সেখান থেকে ক্রোমোজোমের ক্রোমাটিড বাহুগুলোর মধ্যে বিভাজন ঘটে এবং সেই ক্রোমাটিড বাহুগুলো দুটো ভাগে আলাদা হয়ে যায় এবং সেখান থেকে মেটাফেজ প্লেট তৈরি হয় এবং সেই মেটাফেজ প্লেটে মধ্যে ক্রোমোজোমগুলো অ্যাস্টার রশ্মির সঙ্গে যুক্ত হওয়ার পর সেই ক্রোমোজোমগুলোর মধ্যে তাদের মধ্যে বিকর্ষণের কারণে তারা দুই মেরুর দিকে চলে যেতে থাকে এবং সেখান থেকে অ্যানাফেজ দশা শুরু হয় এবং সেখান থেকে অ্যানাফেজীয় চলন দেখা যায় এবং তারপরে যখন পরবর্তীকালে তারা যখন দুই প্রান্তে গিয়ে পৌঁছায় তখন আবার নতুন করে কোষের মধ্যে নিউক্লিয়াসের আবির্ভাব ঘটে এবং এর পরবর্তীতে যখন সাইটোকাইনেসিস হয় তখন সেটা উদ্ভিদ কোষের যদি হয় তাহলে মাঝখানে কোষপাত বা সেল প্লেট গঠনের মাধ্যমে দুটো আলাদা আলাদা কোষ প্রাচীর তৈরি হয়, যেখানে দুটো কোষ আলাদা হয়ে যায়, একটা মাঝখানে কোষপাত বা কোষ প্রাচীর তৈরি হয় যেগুলো পরবর্তীতে কোষ প্রাচীর তৈরিতে অংশগ্রহণ করে। আর যদি প্রাণী কোষ হয় তাহলে কি হয়, কোষ পর্দাটা ইনভ্যাজাইনেশন পদ্ধতিতে ভেতরের দিকে ভাঁজ হয়ে যায় এবং তারা ক্রমাগত একে অপরের সঙ্গে দিকে এগোতে থাকে এবং তারা ফিউজ হয়ে গিয়ে তারা দুটো অপত্য কোষ তৈরি করে। তাহলে এইগুলো হচ্ছে কোষচক্রের বিভিন্ন দশা। এবার এই কোষচক্রের বিভিন্ন দশার মধ্যে একটি বিশেষ দশা রয়েছে, সেটিকে আমরা বলি G0 দশা। এই G0 দশা কি? এই G0 দশা হচ্ছে কোষচক্রের একটি বিশেষ দশা, অর্থাৎ এটা কোষচক্রের মধ্যে অবস্থান করে না ঠিকই, কিন্তু এর গুরুত্ব কিন্তু কোষচক্রের মধ্যে রয়েছে। যখন একটি কোষ বিভাজিত হওয়ার পর যে অপত্য কোষগুলো তৈরি করে, সেই অপত্য কোষগুলোর মধ্যে কিছু সংখ্যক অপত্য কোষ তারা হচ্ছে কোষচক্রের G1 দশার মাধ্যমে তারা S দশায় প্রবেশ করে এবং সেখান থেকে G2 এবং সেখান থেকে মাইটোটিক ফেজের মাধ্যমে তারা আবার পরবর্তী কোষ বিভাজনে অংশগ্রহণ করে। কিন্তু এমন কিছু কোষ তৈরি হয় যারা G1 দশার মধ্যে প্রবেশ করলেও কিন্তু তারা কিন্তু পরবর্তী সংশ্লেষ দশায় প্রবেশ করতে পারে না, তাদের কিছু বৈশিষ্ট্যের কারণে বা তাদের মধ্যে সেই সমস্ত জিনিস তৈরি না হওয়ার কারণে, সেগুলো পরিণত না হওয়ার কারণে তারা সংশ্লেষ দশায় প্রবেশ করে। ফলে ওই সমস্ত কোষগুলো কিন্তু মরে যায় না, কিন্তু তারা কি হয়, একটি বিশেষ বিশ্রামকারী দশার মধ্যে অবস্থান করে, যেখানে ওই কোষগুলো অবস্থান করার ফলে তাদের মধ্যে আবার তারা পরিণত হয় এবং তাদের মধ্যে সমস্ত ধরনের বস্তু অ্যাকুমুলেট হয় এবং পরবর্তীকালে তারা আবার G1 দশার মাধ্যমে তারা S দশায় প্রবেশ করে। অর্থাৎ G0 দশা হচ্ছে কোষচক্রের একটি বিশেষ দশা, যে দশায় কোনো অপত্য কোষ বিভাজন চক্র বা ইন্টারফেস দশার মধ্যে প্রবেশ না করে
বা কোষচক্রের দশার মধ্যে প্রবেশ না করে তারা বিশ্রামরত অবস্থায় কাটায়, সেই বিশেষ দশাটিকে বলা হয় জিজির দশা। তাহলে ছাত্রছাত্রীরা, আজকে আমরা কোষচক্রের বিভিন্ন দশাগুলো সম্পর্কে জানলাম এবং এই কোষচক্রের বিভিন্ন দশাগুলোর যে কি ঘটনা কোষের মধ্যে হয় সেগুলো সম্পর্কে আমরা বিস্তারিত জানলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো এবং সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলটিকে। অনেক অনেক ধন্যবাদ।